নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতেই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আজকে অন্তত নিশ্চয়ই আলোচিত হয়েছে। আজ পূর্ণ রাজ্য দিবস। নানা ইতিহাসকে সাক্ষী রেখে আমাদের রাজ্য ধীরে ধীরে যেভাবে সামনের দিকে এগিয়ে চলেছে, তাতে আজকের তারিখটি বছরের প্রতিটি বছরের ক্যালেন্ডারে একটি অন্যতম গুরুত্ব রাখে বটে। আজকের এই দিনটিতেই আমরা পূর্ণতা অর্জন করেছিলাম। এই পূর্ণতা অর্জনের ইতিহাস, তার নেপথ্যে কি কি ঘটেছে, কেমন ভাবে ঘটেছে, রাজ পরিবারের সুদীর্ঘ বহু দশকের ইতিহাসকে একপাশে সরিয়ে আজকের এই তারিখটিতে আমরা কিভাবে নিজেরা নিজেদের পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণার সম্মুখীন হলাম, তা আপনারা প্রত্যেকেই জানেন। আপনারা জানেন এই দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছর আমাদের রাজ্যে রাজ্য সরকারের উদ্যোগে এবং বেসরকারিভাবে কয়েকটি জায়গায় নানা ধরনের উৎসব এবং নানা ধরনের আয়োজন উদযাপিত হয়। যে আয়োজনগুলো হয় সেগুলোতে প্রধানত আমাদের রাজ্যের প্রাপ্তি এবং অবশ্যই আমাদের রাজ্য আগামী দিনে কি কি করতে চায়, কিভাবে করতে চায়, সেই সব নিয়ে দারুণ একটি আলোচনায় মেতে থাকে দিনভর। আজকেও তাই। আজ রাজ্যের মহামহিম রাজ্যপাল, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য প্রশাসনের শীর্ষ আমলারা, তারা প্রত্যেকেই তাদের মতো করে এই দিবসটির শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, তাদের বক্তব্য রেখেছেন। তাদের কথাগুলো আরো বিস্তারিতভাবে আপনাদের প্রত্যেককে একটু একটু করে শোনাতে চাই। শুনুন। त्रिपुरा, मेघालय, मणिपुर का फाउंडेशन डे बनाए हैं। त्रिपुरा राष्ट्र का तो बड़े प्रमाण पे मुख्यमंत्री गवर्नमेंट के फंक्शन है और मेरा बेस्ट विशेस भी त्रिपुरा आम पब्लिक को दिया है। मणिपुर और मेघालय के जो काम करने वाले हैं, पढ़ने वाले हैं, उन लोगों को आज ये फॉर्मेशन डे के अवसर पर बुला के उनसे बातचीत करे हैं। उनके स्टेट के बारे में क्या क्या स्पेशलिटी है, क्या हिस्ट्री है और उनका टूरिज्म स्पॉट्स क्या है, इम्पोर्टेंट प्लेसेस हिस्ट्री क्या है, वैसे ही उनका खाने पीने का ये डिटेल्स एक एक्सचेंज करे हैं। अच्छा वातावरण था। अभी मैंने उन लोगों को यही बोला है कि अपने भारत में बहुत से चीज देखने के लायक है, मगर सब लोगों को नहीं मालूम। तो आप ही आपके स्टेट के तरफ से एम्बेसडर बन के आपके स्टेट का क्या क्या विशिष्टता है ये बोलना है, ताकि आम पब्लिक को सुन सकते हैं, आम पब्लिक आपके स्टेट विजिट कर सकते हैं। जैसा अभी मणिपुर में उन लोग में मणिपुर में भी शक्तिपीठ है और मणिपुर में फ्लोटिंग नेचुरल फॉरेस्ट नेशनल पार्क है। ये फ्रोजन फ्लोटिंग ऐसे बोले हैं, ये पहला बात हम भी सुने हैं। तो वही सब देखने के लिए हर जगह अपने पास इतना बहुत सुंदर अच्छा अच्छा टूरिज्म स्पॉट्स है। माननीय प्रधानमंत्री এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে এবং আমরা যখনই দেখি যে ডাবল ইঞ্জিনের সরকার বলা হয়, যখনই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাত বাড়িয়েছি, যে কোনো সমস্যা আমাদের যখনই আমরা সমস্যায় অবতীর্ণ হয়েছি, ওনাদের কাছে যখন হাত বাড়িয়েছি, সাথে সাথে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য পেয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন 2024-এ একটা ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি এখানে হয়ে গেছে এবং সেই জায়গায় সবাই জানেন 19শে আগস্ট আমি দিল্লিতে তখন ছিলাম। সেখান থেকে 19 থেকে প্রায় এখানে 3 দিন ধরে 4 দিন ধরে এখানে মানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এসেই দিল্লি থেকে এসে সাথে সাথে আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমি মিটিং করি এবং পরের দিন ভেবেছিলাম যে সমস্ত যেসব জায়গায় বিশেষ করে সাউথে যাব
কিন্তু সকালে তৈরি হয়েছে বললো যে এত বৃষ্টি যে বগাফার মতো জায়গার মধ্যে 600 মিলিমিটারের উপরে সেখানে বৃষ্টিপাত হয়েছে। ভাবা যায় না এত বৃষ্টিপাত আমরা কোনোদিন ত্রিপুরাতে আমরা দেখিনি। তারপরেও আমরা সাথে সাথে দিল্লিকে যখন জানালাম তখন ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যেটা বললাম যে যখনই কোনো সমস্যা হয় দিল্লির সাথে আমরা যোগাযোগ করলে আমরা কিন্তু সেই সাহায্যটা পাই। আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বললাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বলার পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে কথা বললেন, বলে সব দিকে আমরা সাহায্য করব। এনডিআরএফ টিম পাঠিয়েছে এখানে, এসডিআরএফ এর টিম শুদ্ধ 3টে হেলিকপ্টার পাঠিয়েছে। আমরা তখন যেহেতু গাড়ি করে যাওয়া সম্ভব নয়, হেলিকপ্টারে আমি সমস্ত জায়গায় আমি গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট সব জায়গায় আমি উপর থেকে দেখলাম। মানে ভাবা যায় না এরকম ডিভাস্টেটেড, মানে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে ল্যান্ডস্লাইড থেকে শুরু করে রাস্তাঘাট, কৃষি, সমস্ত জায়গায় ফিশারি ডিপার্টমেন্ট বলুন, সমস্ত ডিপার্টমেন্ট, এডুকেশন, সব ডিপার্টমেন্টগুলো কিন্তু একটা বিরাট মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু সেই জায়গায় আমাদের যে দিল্লির থেকে আমাদের যেভাবে সাহায্য করেছে, আমাদের ফুল টিম চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম সব মিলে যেভাবে আমাদের সাধারণ মানুষ হাত বাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যখন এরকম একটা অবস্থা, আমার মনে আছে তখন মুখ্যমন্ত্রীর যে আমার যে ফান্ড আছে ত্রাণ তহবিল, ছোট ছোট বাচ্চা তারা পর্যন্ত তাদের যে মানে জমানত সেটা নিয়ে এসে তারা আমাদের কাছে এসে দেওয়ার, এগুলো ফটোগুলো আপনারা সবাই দেখেছেন। এ হচ্ছে ত্রিপুরা। বোঝা যায় যখন সমস্যা হয় সবাই আমরা একসাথে আমরা থাকতে পারি, সেই দৃশ্য আমরা সবাই দেখেছি। এবং আলটিমেটলি দেখুন আমরা এই জায়গা থেকে কিন্তু আজকে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি। আমার মনে আছে যখন আমাদের ছাত্রছাত্রী 18-19 সালে 5 বছরের জন্য এটা চালু হয়েছিল, এই প্রকল্পে বিএড কোর্সে যাতে ভর্তি হতে পারে, যারা স্টুডেন্টরা আছে তাদেরকে তাদের ব্যাংক থেকে যখন লোন নেবে বিএড করতে গিয়ে তাদের লোনের উপর যাতে আমরা সাবসিডি দিতে পারি সেই ব্যবস্থা আমরা করেছি। এর মধ্যে প্রায় 796 জন স্টুডেন্ট এতে লাভান্বিত হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গ, তাদের জন্য আমরা একটা প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, সেটা আমরা করেছি। লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি অ্যাসপিরেন্ট, আমরা ত্রিপুরার থেকে আইএস, আইপিএস বা আইএফএস কিন্তু খুব কম হয়, তাদেরকে আমরা মানে উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প আমরা এনেছি। এর মধ্যে প্রায় আমরা অনেকজন আমরা যারা পরীক্ষা দিয়েছে, মেইন যারা পরীক্ষা পাস করেছে তাদেরকে 5 লক্ষ টাকা করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই আমার ফেসবুকে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। এবং যখন ওনারা থিওরিতে বসবেন সেখানে তার জন্য আরও প্রায় 20,000 টাকার মতো তাদেরকে সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার মধ্যে আমরা 100 জন মেধাবী ছাত্রীকে আমরা স্কুটি প্রদান করব এবং সেটাও আমরা এর মধ্যেই আমরা চালু করব। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, আমরা মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, এখানে আমার স্পোর্টস মিনিস্টার সাহেব এখানে আছেন। আমরা এতগুলো জায়গার মধ্যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ করেছি, আমি যদি সবগুলো বলি তাহলে এখানে শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম আমরা করেছি, যারা মহিলা ক্রীড়াবিদরা আছেন তাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত যাতে সাহায্য করা যায়। কারণ অনেক মহিলা আছে তারা ভালো রেজাল্ট করে ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, এসে বলছে যে আমাদের আগামীতে আমরা আর কি করে খেলাটা সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমি আমার যিনি স্পোর্টস মিনিস্টার আছেন ওনার সাথে কথা বলার পরে আমরা এই 2023-24 এই কাজটা আমরা শুরু করেছি। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, সেটাও আমরা করেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, সেটা আমরা করেছি। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং CM-7, সেটাও আমরা করেছি। আমি পুরো ডিটেলস আমি যেতে চাইছি না। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর চিলড্রেন ফর ত্রিপুরা পুলিশ অ্যান্ড TSR পার্সোনেল, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। আমাদের এখানে কিন্তু এখন ফিশারির দিক দিয়ে যদি কথা বলি, এখন অনেক দিক দিয়ে কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়েছে। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, আপনারা জানেন যে অলরেডি আরও 30,000 আমরা সামাজিক পেনশন আমরা এই নামে আমরা দিয়েছি। তো সব দিক দিয়ে আমরা চাই যে
আমরা আজকের দিনে আমি এই কথাটাই বলবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা তবেই সম্ভব হবে। এখানে আলোচনা হচ্ছিল যে ত্রিপুরা 10,500 বর্গ কিলোমিটারের একটা আয়তন, তার থেকে অন্যান্য ছোট ছোট যে আমাদের কান্ট্রি আছে সেখানে তাদের জিডিপি অনেক বেশি স্ট্রং। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি আগে আমরা দেখেছি যে আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটলজি বলেছেন যে যে আয়োজনে যুক্ত হয়েছেন আপনারা প্রত্যেকে এমন একটি রাজ্যকে নিয়ে আজ নিশ্চয়ই কথা বলবেন যে রাজ্যটিকে এই দেশের আপনিও অন্তত সর্বশ্রেষ্ঠ হিসেবে দেখতে চান। আমরা জানি আমরা সারা দেশ জুড়ে প্রতিটি রাজ্যের যারা রাষ্ট্রপ্রধান বা যারা রাজ্যগুলোকে পরিচালনা করেন তারা বলেন যে আমাদের রাজ্য সেরা, আমাদের রাজ্য সেরা, এইভাবে আমাদের রাজ্য সেরা। যে কোনো বক্তৃতায় এক একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা তাদের রাজ্যটিকে সেরা বলতেই ভালোবাসেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি নৈতিকতার দিক থেকে, মানবিকতার দিক থেকে, বোধের জায়গা থেকে, মননের জায়গা থেকে, আমরা যদি সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চার জায়গা থেকে আমাদের রাজ্যটিকে এই দেশের অন্যতম সেরা একটি রাজ্য করতে পারি, সেটা আমাদের বড় পাওনা হবে। প্রতিদিনকার খুন, প্রতিদিনকার ধর্ষণ, প্রতিদিনকার মানুষে মানুষে হানাহানি, জাত পাত, ধর্ম, বর্ণে যদি বিভেদ থেকেই থাকে এবং এ যাবতীয় ঘটনাগুলোতে যদি কুচক্রীদের আমরা ইন্ধন দিতেই থাকি, তবে পূর্ণ রাজ্য দিবস তার গরিমা হারায়। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি যে আমাদের রাজ্য কোন পথে এগোবে, কি করবে, আমাদের রাজ্যে কে বা কারা কিভাবে ভালো থাকবেন, আমাদের রাজ্যের খেটে খাওয়া মানুষগুলো কিভাবে আরেকটু উন্নত জীবন যাপন করবেন, আমাদের রাজ্যে কিভাবে ব্যভিচারিতা কমবে, আমাদের রাজ্যে কিভাবে যান দুর্ঘটনা কমবে, আমাদের রাজ্যে কিভাবে সীমান্তগুলো ভালো থাকবে, কিভাবে আমাদের রাজ্যের প্রশাসন অন্যায়কে অন্যায় বলবে, তা সত্যি অর্থেই নাগরিকরা এখন প্রতি মুহূর্তে দেখতে চান, জানতে চান। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যারা স্বপ্নে বিভোর, আমরা যারা নতুন ভোরের প্রত্যাশা করি প্রতিদিন, আমরা চাই পূর্ণ রাজ্য দিবস সত্যি অর্থেই পূর্ণতা অর্জন করুক। দেখুন, যে নর্থ ইস্টকে আমাদের দেখে রাখতে হবে, তো সেই জায়গায় উনি বলছে দেখা না করতে হবে অ্যাক্ট ইস্ট পলিসি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন। এবং এইবারে আমারও জানা ছিল না, এখানে এবার যে আমাদের 72nd এনইসির যে প্লেনারি সেশন হলো, সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুরো 8টা যে আমাদের স্টেট আছে নর্থ ইস্টার্ন জোনে, সেই 8টা নর্থ ইস্টার্ন রিজনের যে 8টা স্টেট আছে তার আয়তন উত্তরপ্রদেশের ডাবল। মানে যে কারণে আমরাও জানা ছিল না, শুনে আমরা অবাক হয়ে গেলাম। এবং যে সূর্যোদয় কিন্তু নর্থ ইস্টেই প্রথমে শুরু হয়, অরুণাচল প্রদেশ থেকে। আমি নিশ্চিত যে আগামী দিনে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপ করবেন না। তো আগামী দিন এই নর্থ ইস্ট রিজন থেকেই আপনি দেখবেন যে আর্থিক যে আমরা এখন 5ম স্থানে আছি, 3য় স্থানে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এখান থেকে এই জিডিপির যে বৃদ্ধি এই নর্থ ইস্টার্ন রিজন থেকে শুরু হবে। সবাইকে আজকে আবার এই যে আজকে আমরা ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান এখানে করছি, এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয়। ऑफिशियली ये खत्म हुई, एक बहुत बड़ी मानक बनी है। ये दर्शाया कि हम सब फ्रॉम टॉप टू बॉटम इस बात के लिए इच्छुक हैं, हमारी रिक्वायरमेंट है और सभी समुदायों के लोग मिलके इसे एक्सेप्ट कर रहे हैं कि हमें एक होकर ही आगे बढ़ना है। हम जब तक पीस, हम जब तक समन्वय, कोऑपरेशन बिटवीन एवरीवन नहीं लाते हैं, समाज के सभी लोगों का श्रेय और योगदान नहीं ला पाते हैं, तब तक हमारी स्टेट की ग्रोथ उतनी नहीं होगी। और एक ये बहुत बड़ी वाटरशेड मोमेंट है जब राज्य के सभी लोगों ने साथ मिलकर देश के और राज्य के नेतृत्व के सामने ये तय किया कि हम आगे और तेज दौड़ेंगे, हम मिल के आगे बढ़ेंगे। हम पिछले 3-4 दशकों में स्टेटहुड होने के बाद जितनी उन्नति किए हैं, मुझे पूरा विश्वास है कि हम उससे कहीं ज्यादा आज के इस नेतृत्व के
लीडरशिप और इस उनके गाइडेंस के तहत सारे समाज को एकजुट करके और बहुत आगे बढ़ेंगे। 2-3 दशक पहले हम इंसर्जेंसी से घिरे हुए थे। सिचुएशंस ऐसी थी कि शाम को अंधकार के बाद लोग घर से नहीं निकलते थे। वेतन देने के लिए फोर्स की जरूरत पड़ती थी। डेवलपमेंट वर्क में पैसा उस समय जीआर करके होता था, बांटने के लिए एस्कॉर्ट जाती थी। आज का दिन इतनी डेवलपमेंट, हमारी इमारतें, गाड़ियां, रोड, इंफ्रास्ट्रक्चर, नौकरियां, बच्चों के इतना प्रोग्रेसिव एटीट्यूड, लोगों का मिलना, कितने यहां पेरेंट्स हैं और बच्चे हैं जिनके घर के लोग बाहर कार्य कर रहे हैं, आईटी, टेक्नोलॉजी, ये सब नहीं सुनी हुई थी उस समय। तो हम कहां से कहां आ गए। एक बार पीसफुल पोजीशन और सिचुएशन आया, हम धनाधन अपनी अंदर की जो काबिलियत है उसको बाहर ला सके और हम आगे बढ़े। ट्रांसफॉर्मेटिव चेंज है और हम जरूर एक्सपेक्ट करते हैं और मुझे पूर्ण विश्वास है कि ये जो पूर्ण विराम लगा है इंसर्जेंसी पे और सब मिलके जो हम एक साथ आए हैं आगे, इससे हम और आगे बढ़ेंगे और मच फास्टर रूप में। त्रिपुरा आज देश का एक बहुत ही पहचाना हुआ, एक चिन्हित और इंपॉर्टेंट राज्य माना जाता है। हर आंकड़ों में बहुत अच्छा रिजल्ट हुआ है। मैं अपने कुछ लॉ एंड ऑर्डर और क्राइम वाले आंकड़ों को भी आपके सामने रखना चाहूंगा। हमारी बेसिक रोल ऑफ पुलिसिंग क्या है? बेसिक रोल है कि स्टेट को एक ऐसी एनवायरनमेंट दी जाए जिसमें प्रोग्रेस हो सके, जिसमें लोग अपने ड्रीम्स को, अपनी एम्बिशंस को, अपने डिजायर्स को फुलफिल कर सके विदाउट फियर और फेवर। ये अहम भूमिका है हमारी एज अ सोशल पुलिसिंग ऑर्गेनाइजेशन। हमारी बहुत सारी चेंजेस हुई। 150 साल में हम कॉलोनियल, डेमोक्रेटिक, एंटी इंसर्जेंसी দেখবেন পড়ে আছে টালে টালে যে এখানে মিনিমাম এত বছর 10 ইয়ার্সের উপরে যেসব রেকর্ড আছে সেইগুলো ইচ্ছে করলে সেগুলো স্ক্র্যাপিং করা যায় এবং যেগুলো একদম রাখতেই হবে সেগুলোকে স্ক্যান করে সেগুলো আমাদের কম্পিউটারের মধ্যে রাখার একটা পলিসি আমরা বানাচ্ছি, নাম দিয়েছি ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি। এবং তার দায়িত্ব দেওয়া হয়েছে কোনটা রাখতে হবে কোনটা রাখতে হবে না, দলিলপত্র বা কারোর সার্টিফিকেট এগুলো কিন্তু রাখতেই হবে। তার জন্য আমরা একটা পলিসি করেছি এবং ডিপার্টমেন্টের যিনি হেড আছেন তার উপর নির্ভর করবে কোনটা রাখবে কোনটা রাখবে না। তাতে করে জায়গারও অনেকটা কিন্তু বাড়বে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়বে। ত্রিপুরা হোমস্টে গাইডলাইন আমাদের এখানে আমাদের যে কিছুদিন আগে আমরা ডুঙ্গুরে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি আমরা যে 21টার মতো সেখানে লগার বানিয়েছি, তারপরও প্রচুর মানুষ বাইরের থেকে আসে, তাদের থাকার সুবিধা নেই। তো সেখানেও যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের বাড়িতেও ইচ্ছে করলে হোমস্টে বাইরে হয়। তা আমরা সেটা এর মধ্যে প্রায় 60টার মতো সেদিন আমরা ইনোগ্রেশন 9টায় ইনোগ্রেশন করেছি, আরও যাতে হয় এবং তাদেরও একটা পলিসি বানিয়েছি যে ওখানে গেলে তাদের কিভাবে থাকা খাওয়া এবং এভরিথিং কি কি। আমাদের আজকের এই আলোচনায় আমরা এক সম্ভাবনার কথা শুনছি। অতিথিরা মঞ্চের বক্তৃতায় তাদের মতো করে আমাদের রাজ্যে আগামী দিনে কি কি হতে পারে তা নিয়ে বলেছেন। বিগত কয়েকদিন আগেও আমাদের রাজ্য কিভাবে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আর অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং নানা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিবরণও শুনেছি। আমাদের আজকের এই আলোচনায় আমরা শুনলাম রাজ্য পুলিশের যিনি প্রধান কাণ্ডারি তিনি প্রকাশ্যে বললেন সবাই মিলে, যে কথাটা আমরা রোজ রাতে বলার চেষ্টা করি, আমি আপনি আমরা দুজন বা দুপক্ষ মিলে পারবো না, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমি আপনি আমরা তারা ওনারা, আমরা সকলে মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আমাদের সমাজের অন্যায়গুলোকে অন্যায় বলি, আমাদের বোধের জায়গাগুলো যেখানে আমরা স্পষ্ট এবং একেবারে স্পষ্ট সেই জায়গাগুলোকে যদি আরো প্রাধান্য দিই, আমরা যদি মানবিক হই, আমরা যদি মানুষকে প্রাধান্য দিই, আমরা যদি মানুষের অভাব অনটনকে প্রাধান্য দিই, তাহলে নিঃসন্দেহে পূর্ণ রাজ্য যে পূর্ণতার কথা বারবার বলতে চায় নানা মঞ্চে নানাভাবে নানা বক্তৃতায়, তার মূল স্বাদ খুঁজে পাবে। শুনুন।
আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সরকারের তরফ থেকে আমরা সাহায্য করব এবং এত সুন্দর করেছে আমি আশা করি তাতে করে ওখানকার যারা ছেলে মেয়েরা চাকরি কত করবে আর এতে করে তাদের অনেক যে ইনকাম সেটাও বাড়বে এবং সেই বিষয়ে আমাদের মাননীয় ট্যুরিজম মিনিস্টার উনিও বিধানসভায় তার বক্তব্য রেখেছেন যে প্রচুর পরিমাণে ইনকাম তারা হচ্ছে সেখানে এবং এন্টারপ্রেনার হচ্ছে ওখানে, সেটা একটা সাংঘাতিক দিক। তো আমরা সেইভাবে কাজ করছি এখানে রেইজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং পারফরম্যান্স অফ এমএসএমই, সেই কাজটাও আমরা এখানে করছি। এন্টারপ্রেনারশিপ নলেজ প্রোগ্রাম, যাতে কিভাবে এন্টারপ্রেনারশিপে গেলে তাদের অ্যাওয়ারনেস, তাদের শিক্ষা যদি দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করেছি। এন্টারপ্রেনারশিপ গ্রোথ প্রোগ্রাম ইজিপি, এতে করে প্রায় 24 থেকে 25 হাজার যারা বেকার আছে যুবক যুবতীদের তাদের আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প আপনারা দেখেছেন, এর মধ্যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি কর্মসূচি চালু আমরা করেছি। এটা প্রায় আমরা তার জন্য বাজেট রেখেছি প্রায় 1500 কোটি টাকা। তো 5 বছরের ধাপে ধাপে করে সেটা খরচ করা হবে এবং নগরগুলো যাতে উন্নয়ন হয় তার ব্যবস্থা আমরা সেই কর্মসূচি আমরা নিয়েছি। ত্রিপুরা কিন্তু অনেক মানে স্পিডে উন্নয়নের সীমাহীন, আমরা জানি স্কাই ইজ দ্য লিমিট। তারপরে আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরাতে আমাদের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন উন্নয়নের কতগুলো মানে ডাটা আছে সেইগুলো যদি আমরা দেখি তাতেই বোঝা যায় ত্রিপুরা কোন দিকে যাচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যদি আমরা কথা বলি, আমরা অলরেডি ত্রিপুরা মুভ ফ্রম এ পারফরমেন্স স্টেট টু ফ্রন্ট রানার ফার্স্ট মুভিং স্টেট ইন 2023-24। তো সব দিক দিয়ে কিন্তু ত্রিপুরা এখন আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর আগেও আমরা বলেছি কয়েকটা জায়গায় যে ত্রিপুরার এখনে আমাদের টোটাল আমরা 27 থেকে 28 হাজার কোটি টাকার আমাদের বাজেট, আমাদের ওন যে রেভিনিউ সোর্স মাত্র 3,700 কোটি টাকা। তো সেই জায়গার মধ্যে আমাদের যদি বেতন কাঠামো, আমরা যদি বেতন এবং আমাদের যেসব লোন তার ইন্টারেস্ট ইত্যাদি পেনশনার তাদের দেওয়ার পরে আমাদের 10,000 কোটি টাকার মতো থাকে। 10,000 কোটি টাকার মধ্যে আমাদের যে এডিসি আছে তাদেরকে আমাদের 25% দিতে হয়, যারা ইউএলবিস আছে সেখানে আমাদের 10% দিতে হয়, ইউএলবিস এবং রুরাল এরিয়াসগুলো। এর মধ্যেও আমরা যত ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করে যাচ্ছি, কারণ বিভিন্ন স্কিমে আমাদের দিল্লি থেকে টাকা আসছে, আমরা সেইভাবে আমরা এডিসিকে দিচ্ছি, বিভিন্ন আমাদের স্টেটে ডেভেলপমেন্টের করছি। প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আপনারা কিন্তু কম চাইবেন না, 2018-র আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যে আসার মানে যখন আমাদের সরকারে আসে তার আগে উনি বলেছেন বড় পাত্র নিয়ে আসবেন তাহলে বড় জিনিস পাবেন, ছোট পাত্র নিয়ে আসলে কম পাবেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এখন ত্রিপুরাতে উনি হীরা মডেল আমাদের দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ইন প্রিন্সিপাল আরো ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আজকে 2 ঘন্টা দিয়ে 2.5 ঘন্টার মধ্যে আমরা কৈলাস শহরে যেতে পারি। আমি ইলেকশনের সময় আমি 10,000 কিলোমিটার আমি দৌড়েছি, এর মধ্যে 8,000 কিলোমিটার আমি শুধুমাত্র রোডে আমি দৌড়েছি আর বাকি 2 কিলোমিটার আমি ট্রেনে দৌড়েছি। এটা সম্ভব হয়েছে, অনেক ইজি গোয়িং হয়ে গেছে। আগে ট্রান্সফার করলে মানুষের ভয় পেত যে এত দূরে দুর্গম এলাকায় আমাকে ট্রান্সফার করবে, যাবো কি করে। এখন কিন্তু সেই অসুবিধা নেই, এতগুলো ট্রেন হয়ে গেছে এখানে। বিস্টা ডোমে যখন আমি বসি এবং একবার ফটো পাঠিয়ে বিস্টা ডোমে আমি আমার বন্ধু বান্ধবদের পাঠিয়েছিলাম, বললে এটা কোথায় বিদেশে আছে কিনা আমাকে জিজ্ঞেস করছে। মানে এইরকম একটা অবস্থা, ত্রিপুরার মতো জায়গার মধ্যে এত সুন্দর একটা ট্রেন চলতে পারে সেটাই কেউ ভাবতে পারে না। একদিকে ট্রেন, একদিকে আমাদের ইন্টারনেট এত স্ট্রং ইন্টারনেট, মানে বোম্বে এবং আমাদের চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান কিন্তু 3য় জায়গার মধ্যে। সব দিক দিয়ে মানে উন্নতির যা যা আমাদের যে বেঞ্চমার্ক সেইগুলো কিন্তু আমাদের এখন ত্রিপুরাতে আছে। এর মধ্যে আপনারা लाने की कोशिश करी गई है और मैं धन्यवाद दूंगा माननीय मुख्यमंत्री जी के निर्देश और उनके नेतृत्व पे कि हम इसको ला सके। हमारा एम हमेशा रहा है कि हम समाज को एक ऐसा इवन प्लेइंग फील्ड दे सके जहां ना तो अराजकता हो, ना इंसर्जेंसी हो, ना ही हम कहीं क्राइम अगेंस्ट वुमेन या साइबर या मोलेस्टेशन
या किसी भी तरह की प्रॉपर्टी या ऑफेंसेस अगेंस्ट बॉडी को बढ़ावा दे पाए। हमारी चेष्टा है कि हम उसे कंट्रोल करें। आप बेफिक्र निडर होकर बाहर निकल सकें, अपनी उम्मीदों को, अपनी कोशिशों को कामयाब कर सकें, हमारे बच्चे बाहर जाएं, आगे बढ़ें, देश और समाज उन्नत हो। यही हमारी बेसिक आइडियोलॉजी और थीम है और ये निर्देश भी हमारा यही है बेसिक। तो अगर आप देखें पिछले 2, 2.5, 3 सालों से हम लोगों का क्राइम का फिगर हमेशा घटता गया है। सोसाइटी में लॉ एंड ऑर्डर सिचुएशन हमेशा कंट्रोल हुआ है पूर्ण सख्ती से। देश के हम टॉप स्टेट्स में हैं जहां सबसे कम क्राइम ओवरऑल है। क्राइम अगेंस्ट वुमेन ओवरऑल बहुत कम है। क्राइम अगेंस्ट प्रॉपर्टी एंड ऑफेंसेस अगेंस्ट बॉडी बहुत कम है। ये आंकड़े हमारी कामयाबी की कुछ पॉइंट्स दिखाती हैं, लेकिन मोस्ट इंपॉर्टेंट चीज जो दिखाती है कि समाज में एक सौहार्द बढ़ा है, समाज में एक अंडरस्टैंडिंग बढ़ी है, समाज में एक पीस आया है। सब मिलके कोशिश कर रहे हैं कि हम आगे बढ़ें और ध्येय यही है। अगर हमारे घर में रोज लड़ाई होती रहे तो बच्चे नहीं बढ़ पाएंगे। उसी तरह अगर हमारे समाज में रोज समस्याएं होती रहेंगी तो समाज नहीं बढ़ पाएगा। तो हमारा निरस्तर एवरी डे, डे इन एंड डे आउट 24/7 एक बैटल है हमारे सभी सिपाहियों से लेकर ऊपर तक कि हम समाज को एक इवन कील दे सकें, एक इवन प्लेइंग फील्ड बना सकें, जहां लेट द बेस्ट मैन विन, जहां सबों की आकांक्षाओं को विंग्स लग सके, पर लगे, उड़ सके। तो हम सब कर्तव्यरत हैं इस ध्येय के लिए, इस टारगेट के लिए कि हमारा राज्य खूब आगे बढ़े, खूब उन्नत हो, खूब पीस रहे, सौहार्द हो और हम मिलके इस राज्य को आगे बढ़ा सकें। इस चेष्टा में पुलिस और हमारे जितनी भी क्राइम प्रिवेंशन ऑर्गेनाइजेशंस हमारे साथ हैं, हम 100% इस ध्येय को और इस टारगेट को बढ़ाने के लिए लगे हुए हैं और मेरा पूर्ण विश्वास है कि हम इससे ज्यादा अच्छा रिजल्ट्स और आगे भी देंगे। গ্রন্থে লিপিবদ্ধ আছে আমাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ যখন আমরা আমাদের এই রাজ্য দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্যের কথা। তোমরাই ত্রিপুরার ভবিষ্যৎ, তোমাদের হাতেই রয়েছে এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব। ত্রিপুরার মাটিতে মিশে আছে হাজার বছরের সভ্যতা এবং সংস্কৃতির স্পর্শ। এই মাটির গৌরব রক্ষা করা, এই মাটিকে আরো সমৃদ্ধ করা, এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। জয় হিন্দ, জয় ত্রিপুরা। বেড়ে হয়ে যায় 1700 কিলোমিটার, কিন্তু কারণ তখন তাকে পূর্ব পাকিস্তান হয়ে ঘুরে আসতে হতো। রেল যোগাযোগও ছিল না এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তখন আমাদের যারা দেশ শাসন করতেন তাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ত্রিপুরার মানুষ তাতে হার মানেননি। 1956 সালে ত্রিপুরা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। 1963 সালে গঠিত হওয়ার প্রথম নির্বাচিত মন্ত্রিসভা। অবশেষে 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পায় পূর্ণ রাজ্যের মর্যাদা। ত্রিপুরা নাম নিয়েও আছে একটা খুব সুন্দর কাহিনী। অনেকের মতে এটা এসে ত্রিপুর সুন্দরী দেবীর নাম থেকে। উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরের কথা তোমরা সবাই জানো। আসলে সেটা হচ্ছে 51 পীঠের একটা পীঠ। এবং আরেকটি মত হিসেবে ককবরক ভাষার তুই মানে হচ্ছে গিয়ে জল এবং প্রা মানে হচ্ছে গিয়ে কাছাকাছি, মানে আসলে জলের কাছাকাছি বা সাগরের কাছাকাছি। এক সময় ত্রিপুরার সীমানা মেঘালয়ের গারো পাহাড় থেকে বর্মার আরাকান পর্যন্ত বিস্তৃত ছিল এই নাম। একুট তখন কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের গার্জিয়ানরা আমাদের উপর সাংঘাতিক বারবার আসতো, আমাদের প্রেশার দিচ্ছিল যে আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে আনার ব্যবস্থা করুন। আমি ইউনিয়ন মিনিস্টার এভিয়েশনের ওনার সাথে আমি কথা বললাম। রাত্রে 12টার সময় উনি ফ্লাইটের ব্যবস্থা করলেন। সেই ফ্লাইটে করে এবং পরের দিনের ফ্লাইটে করে প্রায় 250 স্টুডেন্ট, তাদের সবাইকে মানে এই আপনার মণিপুর থেকে আমরা আগরতলা আমরা নিয়ে এসেছি এবং সমস্ত খরচ আমরা ত্রিপুরা সরকার কিন্তু বহন করেছি।
এই যে একটা সুবিধা, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেই দিন কিন্তু আমরা সেটা মানে উপলব্ধি করতে পেরেছি। আমরা এখানে এই অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন অনেকে চেষ্টা করে এখানে একটা অস্থিরতা তৈরি করার। এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন বিষয়টা যে গন্ডা তৈসার মধ্যে অনেকে চেষ্টা করেছে একটা দাঙ্গা লাগাবার, উইদিন 3 days সেটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, সেখান থেকে আমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। এর আগেও আমরা ধর্মনগরের কাছে যেটা নর্থ ডিস্ট্রিক্টে, সেখানেও একটা দাঙ্গা ব্যবস্থা করেছিল, সেখানেও আমরা উইদিন 3 days আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। রানীর বাজারেও একটা ঘটনা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ, কিছু লোক আছে যারা কুচক্রিত যা থাকেই সব জায়গায়, ওরা চেষ্টা করেছে এগুলো সমস্যা প্রবলেম সৃষ্টি করার, কিন্তু আমরা সেগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি। শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে না। আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলি, এখানে ট্যুরিজম মিনিস্টার আছেন, বাইরের থেকে মানুষ যখন দেখে যে এমন একটা রাজ্য যেখানে গেলে কোনো চিন্তা নাই, ভয় নেই, তাহলে ট্যুরিস্টের যে তাদের এখানে আসা, সেটা কিন্তু তার মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে। এবং আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসছে। আমাদের রিলিজিয়াস ট্যুরিজম স্পট আছে এখানে, আমাদের এখানে ন্যাচারাল ট্যুরিজমের স্পট আছে এখানে, বিভিন্ন যেসব আমাদের যে পুরাতন রাজবাড়ি ইত্যাদি যেগুলো আছে আমাদের, তো সেইগুলোর জন্য মানুষ এখন জানতে পারছে এবং আমরাও চেষ্টা করছি সারা পৃথিবীকে জানানো। এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে ত্রিপুরা সব দিকে এখন কিন্তু একটা ট্যুরিস্ট স্পট হিসাবে সারা পৃথিবীর মধ্যে নজর কেড়েছে। এবং আমরা চেষ্টা করছি যে সব দিকে আমরা যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমরা একটু আগে সেটাও আমরা করেছি যাতে প্রপারলি সিএনজি পিএনজি সেটা ডিস্ট্রিবিউশন হয়। এবং ত্রিপুরা আগর পলিসি আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা আগর পলিসি আমরা জানি যে আমরা আগামী 10 বছরের মধ্যে আমরা ঠিক করেছি যে 10,000 কোটি টাকার মতো আমরা এই আগরের থেকে আমরা আয় পাবো। সেই নীতি এর জন্য আমরা 2021-এ সেটা আমরা করেছি। এর জন্য অনেকগুলো এখানে আমাদের ইনভেস্টার আগরকে নিয়ে এখানে অনেকগুলো মিটিংও হয়েছে। ত্রিপুরা লজিস্টিক পলিসি 2021, এখানে ডাটা সেন্টার পলিসি সেটা আমরা করেছি। স্বাবলম্বন যোজনা সেটা আমরা করেছি। ত্রিপুরা ট্যুরিজম পলিসি যেটা আমি একটু আগে বললাম। ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম, আমরা আগরতলা শহরে আপনারা দেখেছেন যে অলরেডি কনজেস্টেড, তো এর জন্য যাতে আরেকটা সাইডে কোনো জায়গায় মেইন শহর থেকে, পুরনো শহর থেকে আরেকটু দূরে নতুন শহর করা যায়, 3টা জায়গা আমরা ঠিক করেছি, আগরতলা, উদয়পুর এবং আমাদের। এইভাবে আমরা যখন একটি একটি করে দিন পার করি এবং আমরা স্বপ্ন দেখতে থাকি যে আমাদের রাজ্য মাথা তুলে দাঁড়াবে আরো আরো, এবং আমরা যখন ভাবতে থাকি আমাদের রাজ্যের একেবারে প্রান্তিক মানুষটিও সরকারের সমস্ত সুযোগ সুবিধে পাবে, তখন আমরা পূর্ণ রাজ্য দিবসে নিশ্চিতভাবে এটাও ভাবি কোনো রাজনৈতিক মানদণ্ড নয়, কোনো দলগতভাবে কাউকে বিভাজন করা নয়, সুযোগে সুবিধায় এবং সরকারি প্রকল্পে আমরা সবাই যাতে একরকম ভাবে প্রশাসনের কাছে সত্যি অর্থে মুনাফা নিয়ে নিতে পারি এবং আমরা যাতে নিজেদের তাগিদে নিজেদের রাজ্যকে আরেকটু বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তার জন্য নিজেদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে। পূর্ণ রাজ্য দিবসের আমাদের প্রত্যেকের ঐকান্তিক চেষ্টা এবং এই ভাবনাটুকুই থাকা দরকার যে আমরা সকলে মিলেমিশে আমাদের রাজ্যকে বলিষ্ঠ করব। আর দেখুন এবং আমাদের ধর্মনগরে, তো তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি, সেটা ঘোষণাও দিয়েছি। ত্রিপুরা রাবার কনক্লেভ, আপনারা জানেন যে রাবার আমাদের প্রোডাকশনের দিক দিয়ে আমাদের দ্বিতীয় জায়গায় আমরা আছি, দ্বিতীয় প্লেসে কেরালার পরে। তো এটা নিয়েও আমাদের একটা বিরাট আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের জন্য বিরাট সুযোগ আসছে। টি অকশন সেন্টার, আমাদের অনেক সময় বাইরে গিয়ে টি বিক্রি করার জন্য আমরা বাইরে গিয়ে অকশন করতে হতো, এখন আমরা কিন্তু ত্রিপুরা অকশন টি সেন্টার আমরা ত্রিপুরাতেই করেছি এবং 14ই মার্চ 2024 এটা চালু করা হয়েছে। এর মধ্যে আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের যে আইটিআই গুলো আছে, এখানে প্রায় 19টা আইটিআই আছে। তো 19টা আইটিআই এর মধ্যে
এত জরাজীর্ণ অবস্থা ছিল, এখানকার আমাদের স্টুডেন্টরা কিন্তু পড়তেই যেত না। এখন আমরা যে টাটা টেকনোলজির সাথে আমরা একটা মুভ করেছি, তাতে করে সেখানে একদম কম্পিউটার বেসড মডার্ন যেসব ফেসিলিটিস তারা সেখানে থাকবে। তাতে করে 700 কোটি টাকার মতো আমরা সেখানে বিনিয়োগ করব, আমরাও কিছু করব, ওনারাও করবেন। এবং ওনারা আমাদের সাথে যে মুভ করেছে, প্রতি বছর 5,000 সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে বেরিয়ে আসবে এবং 100% তাদেরকে বলছে যে ওনারা অ্যাবজর্ব করবেন। শুধু ত্রিপুরাতে নয়, শুধু ভারতবর্ষে নয়, বিদেশেও তাদেরকে অ্যাবজর্বশন করবেন। আমাদের ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল স্টেটস, আমাদের 9টি শিল্প এলাকা আছে, সেখানে আমরা এশিয়ান এডিবি ফান্ড নিয়ে 720 কোটি টাকার আর্থিক অনুমোদন আমরা পেয়েছি। কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয়, তাহলে কিন্তু বাইরের থেকে কোনো অবস্থায় মানুষ আসবে না। সেই দিক দিয়ে এখানে আমরা বলছি যে সম্পূর্ণতা যদি না আসে, আজকের দিনে এগুলো কিন্তু আলোচনা এর জন্য প্রয়োজন, খুবই প্রয়োজন। অনেকে এই বিষয়ে কিন্তু খবরও অনেকে জানেন না। তো আমার মনে হয় আজকের এই যখন এই প্ল্যাটফর্ম আমি পেয়েছি, আমি কেন না আলোচনা আমি রাখবো। এখানে মুখ্যমন্ত্রী দিবস উদযাপন উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে রাজতন্ত্রের অবসানের পর গণতন্ত্রের এক নতুন অধ্যায় ত্রিপুরাতে শুরু হয়েছে। ত্রিপুরাকে পূর্ণরাজ্য হিসাবে গড়ে তোলা এবং তাকে উন্নয়নের পথে যাদের অবদান রয়েছে, আজকে তাদের স্মরণ করার দিন। আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে একটু আগে ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়েছে, অনেক কিছু এর মধ্যে বলা হয়েছে, কিভাবে আমাদের পূর্ণরাজ্যে আমরা পরিণত হয়েছি। এই প্রেক্ষাপটে আবার আমি আপনাদের সামনে কিছু রাখতে চাই। 1947 সালের 17ই মে মহারাজা বীর বিক্রম মানিক্যের, যিনি মানিক্য ডাইনেস্টির শেষ মহারাজা যাকে বলা হয়, ওনার হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয় এবং পরবর্তী সময়ে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে কাউন্সিল অফ রিজেন্সি গঠিত হয়। 13ই আগস্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবী ত্রিপুরা ভারত ইউনিয়নে যোগদান করার লক্ষ্যে উনি সম্মতি দেন এবং স্বাক্ষর করেন। ভারত সরকারের পরামর্শে 1984 সালে 12ই জানুয়ারি কাউন্সিল অফ রিজেন্সি ভেঙে দিয়ে এককভাবে মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে রেজেন্সি নিয়োগ করা হয়। এরপর থেকে 1950 সালে 15ই অক্টোবর পর্যন্ত মহারানী কাঞ্চনপ্রভা দেবী একক রিজেন্ট এবং রাজ প্রতিনিধি রূপে ত্রিপুরার শাসন পরিচালনা করেন। 1949 সালের 9ই সেপ্টেম্বর দিল্লিতে মহারানী কাঞ্চনপ্রভা দেবী রিজেন্ট হিসাবে ত্রিপুরাতে ভারত মুক্তি সম্পর্কিত দলিলে উনি স্বাক্ষর করেন। অবশেষে 15ই অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত হন। 1950 সালের 26শে জানুয়ারি ত্রিপুরা বিধানসভাহীন চিফ কমিশনার শাসিত গ শ্রেণীভুক্ত রাজ্যে পরিণত হয়। 1952 সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে 30 সদস্য বিশিষ্ট একটি ইলেকটোরাল কলেজ গঠিত হয় এবং ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে 1956-এ। 1959 সালের 15ই আগস্ট সেখানে ইলেকশন হয়। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে 30 জন মেম্বার ছিল এবং 2 জন মনোনীত প্রার্থী। 1962-তে ত্রিপুরা আঞ্চলিক পরিষদের তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1963 সালের 1 জুলাই কেন্দ্রশাসিত অঞ্চল আইন অনুসারে ত্রিপুরা আঞ্চলিক পরিষদে টেরিটোরিয়াল কাউন্সিল যেটাকে বলা হয় প্রথম বিধানসভায় রূপান্তরিত হয়। 1970 সালে চিফ কমিশনার যে পদটি সেটাকে উন্নীতকরণের মাধ্যমে উপরাজ্যপাল পদে উন্নতি হয় এবং আজকের দিনে অর্থাৎ 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা ভারতের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছে। এই বিষয়ে বিশদভাবে আলোচনা করেছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আমরা নিয়েছি, যাতে করে মানুষ বাইরের থেকে আসতে পারে। এখানে শান্তিপূর্ণ জায়গা আছে বলে তবেই মানুষ এখন আসছে এখানে, এবং তার জন্য একটা পলিসি রাখতে হবে এবং এই পলিসিতে বহু ইনসেন্টিভস আমরা দিচ্ছি। আমরা যারা ইনভেস্ট করতে আসছে তাদের আমরা সাহায্য করছি। তো সেইভাবে এখন মানুষ প্রচুর ইনসেন্টিভ যেহেতু পাচ্ছে তারা এখানে আসছে
এবং আমরা সোহাগাত পোর্টাল আমরা করেছি। আগে প্রতিটা ডিপার্টমেন্টে যেতে হতো, সে গিয়ে গিয়ে এক একবার এনওসি নিতে হয়। এখন এই সোহাগাত পোর্টালের মাধ্যমে সাথে সাথে তাদের উইদিন 30 days মধ্যে তাদের সমস্ত মানে এনওসি পেয়ে যায়, সমস্ত যেসব দরকার সেগুলো ওরা পায়। ত্রিপুরা শিল্পনীতি, শিল্প বিনিয়োগ নীতি আমরা 2024 আমরা সেটা আমরা করেছি। ট্রান্সফর্মিং ত্রিপুরা, দ্য স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024-এ, যাতে করে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্স মতো জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা সেটাকে যাতে ইনক্লুসিভ করা যায়, সেই অর্থনৈতিক প্রবৃত্তি যাতে বাড়ে, সেটা আমরা এই যে নীতি আমরা নিয়েছি সেটা আমরা করছি। ত্রিপুরা স্টার্ট আপ পলিসি একটু আগে এখানে বলা হয়েছে, যারা স্টার্ট আপের সাথে যুক্ত, যারা ভালো মানে কাজ করছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে। উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম, উন্নতি স্কিম আমরা সেটা এখানে লাগু করেছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম ত্রিপিস, সেটা আমরা সংশোধন করে নতুনভাবে আমরা এখানে চেষ্টা করছি। মেগা প্রকল্পগুলো যাতে প্রযোজ্য হয়, অর্থাৎ সেখানে ন্যূনতম 100 কোটি টাকা তার ইনভেস্ট করতে হবে এবং 100 জন যারা সেখানে যাতে কর্মসংস্থান হয় তার জন্য তাদেরকে আমরা ওয়েলকাম করছি। পলিসির মধ্যে সেটা আছে। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা, ইপা, সেখানে আমরা যাতে বাইরে আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব, যেতে যেতে এই বক্তব্যগুলো আরো একবার আপনাদের শোনাবো। তবে আজ এই আয়োজন বন্ধ করার আগে আপনাদেরকে আরেকবার এইটুকুই বলা, আসুন আমরা একসঙ্গে একজোট বেঁধে আমাদের রাজ্যকে আরো আরো উচ্চ এবং উচ্চতর জায়গায় নিয়ে যাই। ভালো থাকবেন সবাই। আপনাদের প্রত্যেককে এই আয়োজন থেকে শুভরাত্রি। এই ইপাতের সাথে যোগাযোগ করলে তারা কি নিয়ে আসছে, ওদের আগামী দিনে কি কি সুবিধা দিতে হবে, এদেরকে কি আমরা ওয়েলকাম করব কি না, তাদের এই সমস্যা আছে, তো সেইগুলোর জন্য আমরা একটা মানে প্রচার সংস্থা আমরা বানিয়েছি ইপাত, সেই কাজটা ওনারা করছেন। ত্রিপুরা অ্যাসেট ম্যানেজমেন্ট পলিসি আমরা করেছি। আপনারা জানেন যে বহুবার আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের যে অফিসগুলো আছে সেই অফিসের মধ্যে শুধু রক্ষণাবেক্ষণের কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, সেটা বিল্ডিং এ হোক, দেখা গেল ওখানে একটা বট গাছ উঠে আছে, তো বট গাছ চলছে তো ফাটিয়ে দিচ্ছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ না। একটা গাড়ি আছে, গাড়ির প্রপারলি যদি সেটা মেনটেন্স না হয়, ওখানে চেয়ার টেবিল, এখানে যদি আপনার কম্পিউটার থাকে, তার যে রক্ষণাবেক্ষণ, তার জন্য একটা পলিসি আমরা করেছি যাতে 10% যে ডিপার্টমেন্টের যে তাদের বাজেট রাখা হচ্ছে 10% তার জন্য খরচ করতে হবে। ত্রিপুরা রেকর্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুডার মাধ্যমে আপনারা দেখেছেন কয়েকটা বিল্ডিংও টুডা করেছে, সেখানে টাউনশিপ কিভাবে করতে হবে, ভূমির মালিকাদের জন্য যাতে তাদের ন্যায়সঙ্গত সুবিধা দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি। অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি 2025 ত্রিপুরা, সেটাও আমরা এখানে করেছি। সাশ্রয়ী আবাসন উদ্যোগ, যাতে দুর্বল শ্রেণী যারা আছে তাদের জন্য যাতে অ্যাফোর্ডেবল ঘর বানানো যায়, তাদের নিম্ন আয়ের যারা, তাদের সেই ব্যবস্থা আমরা করেছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ফেলিসিটেশন অ্যাক্ট, যেটা আমি একটু আগে বললাম যে উইন্ডো সওগাত পোর্টাল, সেটা আমরা অলরেডি আমি বলেছি। সেখানে আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের 100% কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় স্যাচুরেশন পয়েন্ট আমরা এখানে গেছি, কিন্তু তার বাইরে যারা এই যোজনার মধ্যে আসেনি, এর জন্য যখন ফিনান্স মিনিস্টার আমি ওনার সাথে কথা বললাম, অনেক কথাবার্তা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে ত্রিপুরারই একমাত্র স্টেট যেখানে 100% সবাই আমরা এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই যে আপনার এই বিমাটা, স্বাস্থ্য বিমা যোজনা, সেই কাভারে সেখানে সুবিধা হয়েছে। এবং এস্টাবলিশমেন্ট গুড গভর্নেন্স ডিপার্টমেন্ট অ্যান্ড ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, আমার মনে আছে 25শে ডিসেম্বর 2023-এ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং এটাকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পালন করি। সেই সুশাসন দিবসে আমরা এই গুড গভর্নেন্সের যে ইনস্টিটিউশন, সেটা আমরা সেটাকে বলে যে স্টেট ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, সেই টিআইএফটি আমরা এখানে শুরু করি। তাতে এখানে যাদেরকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে ত্রিপুরার জন্য ইনোভেটিভ কিছু করা যায় কিনা, ইনোভেটিভ চিন্তাধারা, সেই কাজটা ওনারা করেন। পলিসি ফর লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড, বাইরের থেকে আসে। কিছুদিন আগেও আমাদের এখানে যে বাইরের থেকে যারা স্বাস্থ্যের বিষয়ে আমি বলছি, একটা ঘটনা খালি আপনাদের সামনে রাখছি। সিজা, যারা কিডনি ট্রান্সপ্লান্ট এখানে আমাদের সাহায্য করেছে, সিজা একটা জায়গা চেয়েছিল, তাদেরকে আমরা লিজ দিয়েছি। ওরা বলছে 700 কোটি টাকা ওরা এখানে বিনিয়োগ করবে।
তো সেখানে লিজ আমরা দিয়েছি, এরকম লিজের মাধ্যমে বহু লোক আসছে ইনভেস্টররা। তো তার জন্য একটা পলিসি দরকার, এবং সেই পলিসি হচ্ছে লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড। 2022-এ আমরা সেটা করেছি। ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি ITES পলিসি, সেটাও আইটি পার্ক ডেভেলপ করার জন্য ITS সেটা যারা করতে চায় তাদের উৎসাহিত করার জন্য একটা পলিসি আমরা করেছি। ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উইমেন্সরা যদি শক্তিশালী না করা যায় তাহলে কোনোদিনই একটা সমাজ, কারণ 50% মহিলা আমাদের এই সমাজে, তাদের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে সব দিকে। আপনারা সবাই জানেন যে মাত্র 2018 আগে 4 থেকে 4,500 SHG গ্রুপ ছিল মহিলাদের, আর আমাদের এখন বর্তমানে মানে প্রায় 56,000 SHG গ্রুপ ত্রিপুরাতে হয়েছে। এবং তাতে করে যে রিভলভিং ফান্ড থেকে, ব্যাংকের লোন থেকে আরম্ভ করে সবভাবে আমরা কিন্তু তাদের সাহায্য করেছি। এবং পূর্ণ রাজ্য দিবস মানে অমসি ক্ষমতানি উৎসব অবনিবাঙ্গিনে जों ताबाव नगो जे आइगिओ परिकल्पना रकम तैतंमानि आइगि इनके टप बटम प्रसेस परिकल्पना हाजा माने कुसुक थेके तला ताबो उनके तला थेके कुसुक जेमन जों पंचायत राज सिस्टेम तमानि बांस नाजाकबा बरोहाय MLA मन्त्री तंखा हांगे त्रिपुरानो शासन खाइदोंमा खामो किन्तु একটা বিশাল ভূমিকা পালন করে। আমি একটা নিজের নারী, আমি নারীদের পক্ষ নিয়েই কথা বলবো, কারণ এটা আমার কোনো সফট কর্নার বলতে পারো, কারণ আমি নিজে চাই যে আমি যেভাবে একটা সাধারণ পরিবার থেকে উঠে সমাজে এত বড় একটা প্রতিষ্ঠানের জায়গা পেয়েছি, এত সম্মান পাচ্ছি, আমার প্রত্যেকটা ভাই ও বোনেরা যেন ত্রিপুরা রাজ্যের অলি গলি আনাচে কানাচে সবাই যেন তাদেরকে চেনে। সেইভাবে আমাদের দ্রুত বেগে কাজ করে যেতে হবে। আমাদের এই হল ঘরে থেকেই শপথ নিতে হবে যে আমরা এক সোনামুড়া শ্রেষ্ঠ সোনামুড়া, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করব। সোনামুড়া তৈরি করব। যখন এক সোনামুড়া শ্রেষ্ঠ সোনামুড়া তৈরি হবে, তখনই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিন্তু ধীরে ধীরে প্রত্যেককে নিয়ে পূর্ণ হবে। তাই এখানে উপস্থিত প্রত্যেকের কাছে আমার আবেদন, এই রাজ্যের যে পূর্ণ রাজ্যের যে অনুষ্ঠান, এই যে মর্যাদা দিবস, এটাকে আপনারা সবাই জানার চেষ্টা করুন, ত্রিপুরাটাকে জানার চেষ্টা করুন। আমরা পড়াশোনা করছি, আমরা আনন্দ করছি, খেলাধুলা করছি, সবকিছু করছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে, আজকের যে শিক্ষানীতি, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ চলছে, এডুকেশন পারপাসে যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, আপনারা সবাই এই উদ্যোগগুলো আপনারা সাদরে গ্রহণ করবেন। সরকারের শিক্ষাক্ষেত্রে